গণঅভ্যুত্থানে যোদ্ধাদের ওপর হামলার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের পথসভায় তিনি এই কথা বলেন। নাহিদ বলেন, ছাত্রদের ওপর হামলা নিন্দনীয়, পুলিশ কারো গায়ে হাত তুলতে চান না মন্তব্য করে তিনি বলেন, শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না। নাহিদ আরও বলেন, যারা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে বারবার অভ্যুত্থান হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলেও তা এখনো দূর করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। এ সময় জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম 2 আসনে এনসিপির প্রার্থী হিসেবে ডক্টর আতিক মোজাহিদের নাম ঘোষণা করা হয়। পরে লালমনিরহাটের মিশন মোড়ে পথসভা করে এনসিপি। যদি আবারও এই গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার রাত 11:30টার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ ঘটে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে। এরপরই তারা বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। পরে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এর আগে 23 জুন রাত 10:30টায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। সরকারকে বলতে চাই, আপনারা এই অভ্যুত্থানের সরকারের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অংশগ্রহণ করা প্রত্যেকটি যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া আপনাদের প্রথম কর্তব্য। সংস্কার ইস্যুতে কিছু বিষয় একমত না হলেও নির্বাচনের দিকে এগিয়ে যেতে বিএনপি ছাড় দিয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছোট দলের মতামতকে সম্মান জানিয়ে বড় দল হিসেবে বিএনপিকে সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বুধবার পটুয়াখালী জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। 1511 জন কাউন্সিলরের উপস্থিতিতে পৌর শহরের ব্যায়ামাগারে জেলা বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। তারেক রহমান বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর ছোট ছোট দলগুলো নির্বাচন ইস্যুতে নানা মতামত দিচ্ছে। বিএনপি সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল, তাই গণতন্ত্র ও নির্বাচনের পথে এগিয়ে যেতে এরই মধ্যে অনেক ছাড় দিয়েছে বিএনপি। বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি, ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। আমরা ছাড় দিব। কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। তারেক রহমান বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল বিএনপি, তাই দলটির কাছে জনগণের প্রত্যাশা অনেক। তিনি বলেন, দলের সুনাম যারা নষ্ট করছে তাদের কোনো ছাড় নয়। আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তখনই তো জনগণ আপনার সাথে থাকবে। গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে, দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারেক রহমান। বিগত 15 বছর তো আপনারা যুদ্ধ করেই বেঁচেছিলেন, তাই নয় কি? মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চায় তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে এই পদ্ধতি পাশ করতে হবে বলেও জানান তিনি।
বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জন অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, আম জনতা দল ও গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন আমির খসরু। বলেন, পিআর পদ্ধতি এখন আলোচনার বিষয় হতে পারে না। বিএনপির ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কথা নেই। আগামী সংসদ ছাড়া এই পরিবর্তন কেউ করতে পারবে না। সংস্কারের অনেক বিষয় বিএনপি একমত হয়েছে জানিয়ে আমির খসরু আরও বলেন, সব বিষয় ঐক্যমত্য হওয়া অসম্ভব। যেসব বিষয় ঐক্যমত্য হবে সেসব বিষয়ে সংস্কার হবে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের বিষয়ে একমত সব রাজনৈতিক দল। তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। বুধবার ঐক্যমত্য কমিশনের ৮ম দিনের বৈঠকে এই সিদ্ধান্ত আসে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সব দলের সহযোগিতা পেলে এই মাসে চূড়ান্ত হতে পারে জুলাই সনদ। বুধবার ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের ৮ম দিনের আলোচনা হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। নির্বাচনী আসন সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ও রাষ্ট্রপতির ক্ষমতার এখতিয়ার নিয়ে হয় আলোচনা। সভায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পাশাপাশি নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ বিষয়ে একমত সব দল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের দ্বিতীয় বিষয়। আজকের আলোচনায় এটা স্পষ্ট, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐক্যমত্য আছে। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর প্রক্রিয়া নিয়ে ভিন্ন মতও আছে কোনো কোনো দলের। এর জন্য তারা করেছেন আলাদা প্রস্তাবও। যে সমস্ত বিধিগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা একমত। অধিকাংশই একটি দল, সেখানে একটি বড় দল সেখানে এখনো ঐক্যমত্য পোষণ করে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই বিষয়টা নিয়েও আমরা সবাই একমত যে অবশ্যই নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাগবে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশেষায়িত কমিটি কাজ করবে যাতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়। তত্ত্বাবধায়কের অধীনে জাতীয় নির্বাচন পরিচালনায় স্থায়ী কমিটি গঠনের বিষয়ে একমত হলেও স্থানীয় সরকার নির্বাচনে এমন কিছু চায় না বিএনপি। স্থানীয় সরকারের মেয়াদ এক এক সময় এক একটা শেষ হয়। কোনো সময় ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়, কোনো সময় উপজেলা, কোনো সময় পৌরসভা, কোনো সময় সিটি কর্পোরেশন। যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই হিসাবে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে 5 বছর থাকতে হবে। রাষ্ট্র সংস্কারে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ালেও উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ তার দলকে বিব্রত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এগুলা সব অবাস্তব প্রস্তাব। আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকার। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বাধাগ্রস্ত করতে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অপরাধে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলার আরেক আসামি গাইবান্ধার আওয়ামী লীগ নেতা বুলবুলকে দেওয়া হয় 2 মাসের সাজা। এটি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো সাজা। এ ধরনের ফোনালাপ সব আদালতের বিচার বাধাগ্রস্ত করার শামিল বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল। ভারত থেকে শেখ হাসিনা এবং গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের মধ্যকার এই ফোনালাপ শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে। গত বছরের অক্টোবরে ভাইরাল হওয়া এই ফোন রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তার বিরুদ্ধে যেহেতু 227টি হত্যা মামলা হয়েছে, তার মানে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন তিনি। এ সময় মামলার বাদী ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিচার কাজে বাধা সৃষ্টি করছেন বলে আদালতে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। এ সময় অ্যামিকাস কিউরি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইয় মশিউজ্জামান সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের উদাহরণ তুলে ধরে জানান, এই ফোন কলে যদি বিচার সংশ্লিষ্টরা ভীত সন্ত্রস্ত হয়, বিচার কাজ বাধাগ্রস্ত হয়, তাহলে তা আদালত অবমাননা। পরে 2 আসামির সাজা ঘোষণা করে রায় দেয় ট্রাইব্যুনাল। হুমকি দেওয়ার মাধ্যমে তিনি শুধুমাত্র যে থানায় মামলা করা বা সারা দেশে যে সমস্ত মামলা করেছেন তাদেরকেও হুমকি দিয়েছেন, একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিচ্ছেন বা মামলার বিচারের জন্য সাহায্য করছেন তাদেরকেও তিনি থ্রেটেন করেছেন। শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে।
ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনা ও বুলবুলের কণ্ঠ নিশ্চিত করা হলেও আদালতে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বলেন শনাক্তকারী কর্মকর্তাদের আদালতে হাজির করতে। তিনি এই আদেশে সন্তুষ্ট না বলেও জানান, এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 11-এর 4 ধারা অনুযায়ী এই মামলায় সর্বোচ্চ 1 বছরের সাজা ও 5,000 টাকা অর্থদণ্ড থাকলেও আদালত সার্বিক বিশ্লেষণে 2 আসামির সাজা কমিয়ে দেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে দেশে 141টি মব হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে 52 জন, আহত 289 জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও থামছে না নৈরাজ্য। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন 5 আগস্টের পর বেশিরভাগ মব হামলার ঘটনাই পরিকল্পিত। নিরাপত্তার সংখ্যায় নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ। সম্প্রতি রাজধানীর উত্তরায় দিনে দুপুরে মব তৈরি করে চেষ্টা করা হয় আবাসিক হোটেল দখলের। মোটরসাইকেলে এসে বিশৃঙ্খলা তৈরি করে দুর্বৃত্তরা। এর আগে মে মাসে ধানমন্ডিতে স্বৈরাচার সরকারের দোষর রয়েছে দাবি করে একটি বাড়িতে জোর করে ঢুকতে চায় একদল তরুণ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর 22 জুন উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় আবারও সামনে আসে মবের দৌরাত্ম্য। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে, সারা দেশে জানুয়ারি মাসে 21টি মবের ঘটনায় 12 জন নিহত ও 38 জন আহত হয়েছেন। ফেব্রুয়ারিতে নিহত 8 ও আহত 34 জন। মার্চে 39টি ঘটনায় উচ্ছৃঙ্খল জনতার হাতে নিহত 13 ও আহত 96। এপ্রিলে 27টি মবের ঘটনায় 10 জন নিহত এবং আহত 53। আর মে মাসে মবের বিশৃঙ্খলার ঘটনা 36টি এবং নিহত 9, আহত 68 জন। মব জাস্টিসের নামে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। সরকার এক বিবৃতিতে এ ধরনের বিশৃঙ্খলায় জড়িত চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও থামছে না মব সন্ত্রাস। যারা মবের সাথে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন বা ঋতুপূর্ব আপনারা দেখেছেন। সুতরাং ভবিষ্যতে এটি আর সংগঠিত হোক সেটি আমরা প্রত্যাশা করি না, বাট যদি কেউ এটি করার প্রয়াস রাখে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, কয়েক মাস আগেও হামলার কারণে পুলিশ সদস্যদের মাঝেই নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। এই পরিকল্পিত আক্রমণকে মব দিয়ে কিন্তু আসলে কাটিয়ে ওঠা যাবে না। সুতরাং আমরা যেটা বলতে চাই যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো এই বিবৃতির দেশ বাংলাদেশ না, ব্যবস্থা গ্রহণ করতে হবে, কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা। মব সন্ত্রাসকে মানবাধিকার লঙ্ঘনে গুরুতর দৃষ্টান্ত উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র সহ একাধিক মানবাধিকার সংস্থা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের অভিযানে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্জয়ের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় নাশকতা ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতা ও হত্যা চেষ্টা মামলায় পলাতক ছিলেন তিনি। লালমাটিয়ার অবস্থান জানতে পেরে বুধবার রাত 10টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 2014 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাইমুর রহমান দুর্জয়। 2018 সালেও আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। এমপি নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। ঢাকা লালমাটিয়া থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশ করছে এই ঘন্টা দেড়েক আগে। লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, গত বছরের 6 অক্টোবর ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন উর্মি। এজন্য তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর অসৎ আচরণের অভিযোগে বিভাগীয় মামলা হয় 2 দফায়। কারণ দর্শনের জবাব শেষে অসৎ আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়। 6 অক্টোবর প্রধান উপদেষ্টার রিসেট বাটন বিষয়ক মন্তব্য নিয়ে স্ট্যাটাস দেন উর্মি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন, আব্দুর রফ ও হোসেন আহমেদ এবং কর কমিশনার সাব্বির আহমেদকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে 2টি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, তাদের চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হয়েছে। যেহেতু জনস্বার্থে সরকারি চাকরির থেকে অবসর দেওয়া প্রয়োজন, তাই সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের চাকরি থেকে অবসর দেওয়া হলো। তবে তারা অবসরকালীন সব সুবিধা পাবেন। এর আগে 28 ও 29 জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়। এছাড়া সে সময় কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের রাজস্ব ক্ষতি করেছেন বলে জানানো হয় প্রজ্ঞাপনে। এই মাসের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে নতুন মুদ্রানীতি। এবার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে সংকোচনমূলক নীতি থেকে বের হয়ে আসতে পারে বাংলাদেশ ব্যাংক। আইএমএফের চাপে নীতি সুদ হারেও কিছুটা পরিবর্তন আসবে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি ঋণের সুদ হার কমিয়ে বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি চান ব্যবসায়ীরা। একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতির গতি প্রকৃতি, উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে তা নির্ধারণ হয় মুদ্রানীতির মাধ্যমে। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অন্যদিকে বেসরকারি বিনিয়োগকে প্রাধান্য দিয়ে নতুন অর্থবছরের প্রথম 6 মাসের কৌশল প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে দীর্ঘদিনের বিনিয়োগের খরা কাটাতে সংকোচনমূলক নীতি থেকে সরে আসার তাগিদ ব্যবসায়ী নেতাদের। সামনের মুদ্রানীতিটা কিছুটা হলেও আমাদের ব্যবসায়ী বান্ধব এবং ক্রেডিট ফ্লো বাড়ানোর জন্য যা যা দিক নির্দেশনা দেওয়া হোক, আর যেভাবে আমাদের ইন্টারেস্ট রেটটা একটা অ্যাবনর্মাল রেটে বেড়ে গেছে, সেটাকে যাতে একটু যাতে করা হয়, আমরা একটু লিনিয়েন্ট মুদ্রানীতি এক্সপেক্ট করছি। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বাংলাদেশ ব্যাংক নীতি সুধার 8.5 থেকে 10% করে, ফলে মূল্যস্ফীতি কমতে শুরু করে। তবে চড়া নীতি সুদ হারের কারণে বিনিয়োগে ভাটা পড়ে। এমন পরিস্থিতিতে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে এবার বেরিয়ে আসতে চায় বাংলাদেশ ব্যাংক। সংকোচনমূলক নীতি কন্টিনিউ করি, তবে কিন্তু এটা বিনিয়োগ বান্ধব হবে না। অতএব যেহেতু 3টা ফ্যাক্টরের মধ্যে 2টা ফ্যাক্টর অলরেডি আমরা অ্যাচিভ করতে পেরেছি এবং মুদ্রাস্ফীতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে না পারলেও কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি, সেই হিসেবে এবারে হয়তোবা কিছুটা ভিন্ন রূপ, অতটা সংকোচনমূলক নীতি নাও দেখা যেতে পারে। মূল্যস্ফীতি কিন্তু শুধুমাত্র মানি সাপ্লাই দিয়ে হয় না। আপনার বাংলাদেশের যে মূল্যস্ফীতি, ধরেন সেন্ট্রাল ব্যাংক যে তার পলিসি রেটটা বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার ফলে মূল্যস্ফীতি কন্ট্রোলে আসবে তা না। আমরা সবসময় বলি যে বাংলাদেশের আপনার মূল্যস্ফীতি কন্ট্রোলে করতে গেলে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকেও আপনার কন্ট্রোলে রাখতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে সরবরাহ ব্যবস্থায় জোর দেওয়ার কথা বলা হলেও এর বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় মুরাদনগরে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ধর্ষক ও নির্যাতনের ভিডিও ছড়ানোর সাথে জড়িতদের বিচার চায় এলাকাবাসী। ভুক্তভোগীর মামলায় গ্রেপ্তার 4 জনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রাজনৈতিক নেতারা বলছেন, অপরাধীকে মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে যেন মূল ঘটনা আড়াল না হয়। 26 জুন কুমিল্লার মুরাদনগরে নিজ ঘরে ধর্ষণের শিকার হন এক নারী। ঘটনার একদিন পর মামলা করেন ভুক্তভোগী নারী। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী ওই নারীর ভাষ্যমতে ধর্ষক ফজর আলীর সাথে পূর্ব পরিচয় থাকলেও বিশেষ কোনো সম্পর্ক ছিল না। ফজর আলীর সাথে ভাইয়ের বিরোধের প্রতিশোধ নিতেই বিবস্ত্র অবস্থায় মারধর ও ভিডিও করে ছড়িয়ে দেয়া হয়। আমি মামলাটা তুলতাম না, ঠিক আছে, মামলাটা আমার মনে করেন নকুলের পরে বলে তারা বলছে যে মামলাটা তুলে নিলে দেশটা শান্তি হইব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সঠিকভাবে তদন্ত করে, হ্যাঁ, যে দলেরই হোক, যেই কিছু হোক, যত শক্তিশালী হোক, তার বিচার চাই। ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না, এই জন্যে যেহেতু এটা তদন্তাধীন আছে, তদন্ত শেষ হলে প্রকাশিত হবে আসল ঘটনা। এদিকে ধর্ষণের ঘটনায় ফজর আলীর ভাই শাহপরনের সম্পৃক্ততা মিলেছে প্রাথমিক তদন্তে। শাহপরন জড়িত আছে মর্মে আমরা তথ্য প্রমাণ পেয়েছি এবং এই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করার জন্য আমি এই মামলা তদন্তকারী অফিসার SI রুহুলকে নির্দেশ প্রদান করেছি। তাদের আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে রিমান্ডের 7 দিনের রিমান্ডের আবেদন করিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। মামলায় একমাত্র অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে ঘটনার দিন মারধর করে প্রতিপক্ষ। পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থাপন করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাপ্লাই কোম্পানি ফাঁদ থেকে বের হতে পারছে না বগুড়ার প্রবাসী শ্রমিকরা। অতিরিক্ত অর্থ খরচ করে বিদেশ গেলেও পাচ্ছেন না প্রতিশ্রুত কাজ। কাজের মেয়াদ নবায়ন করতে না পারায় ঘটছে পাসপোর্ট জব্দের মতো ঘটনা। বগুড়া সদর উপজেলার সাবগ্রামের পারভেজ ইসলাম গত বছরের জুনে একটি এজেন্সির মাধ্যমে 4 লাখ টাকায় সৌদি আরবে যান, কিন্তু কাজের ভুয়া অনুমোদন এবং সাপ্লাই কোম্পানির খপ্পরে অবৈধভাবে আছেন সেখানে। 1 বছর হবে এখন আকামা করে দেয়নি, অবৈধভাবে কাজ করতেছে। একই অভিযোগ উদ্দিরকলা সহ আশপাশের কয়েকটি গ্রামের অন্তত 25 পরিবারের। ভুক্তভোগীদের অভিযোগ ট্রাভেল এজেন্সি নর্থ বেঙ্গল এয়ার এবং সৌদিতে থাকা প্রবাসী মেহেদি ইসলাম রানার যোগসাজশে বিপাকে পড়েছেন তারা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাভেল এজেন্সি। আর ছাড়ে উঠতে না পারে আমি দেশে আসার জন্য ব্যবস্থা করি। মাতা মুরব্বীকে বলি, তা করছে তুমি তাহলে চলে আসো। আর জিম্বি করে যে কটা আমাকে ভিডিও করছে যাতে আমি দেশে আসে যেন কোনো কিছু না করতে পারি ওর বিরুদ্ধে। এই আশ্বাসই দিচ্ছে খালি যে আজ হবে কাল হবে, ডেকোরেশন হচ্ছে, এই অফিসে পার করে নেবে, আমার ছেলের কাছে পার করে নেবে। আমার তো ক্ষতি, আমার ব্যবসার ক্ষতি। তাহলে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, আমি সেভাবে ওদেরকে বলতেছি যে আপনারা কি কথা বলে লোক পাঠাচ্ছেন, তাদের সাথে এরকম হচ্ছে কেন? এগুলো চাপ দেওয়াতে তারা আমারও ফোন ধরে না। অবৈধভাবে মানব পাচার ও হয়রানির বিষয়ে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এক্ষেত্রে অভিযোগ যদি আমরা পাই, আমরা অভিযোগ সেটা তদন্ত সাপেক্ষে এটার আমরা ব্যবস্থা নেই। তার যদি অভিযোগটা প্রমাণিত হয় তো তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও বিধান রয়েছে। সরকারি হিসেব মতে 2025 সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশ থেকে 2,30,255 জন শ্রমিক গেছেন সৌদি আরবে। এর আগে কাজ না পাওয়া সহ নানা কারণে দেশে ফিরে এসেছেন 50,231 জন। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জের গোবরতলা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে 8 মাসের বেশি সময় পরিশোধে যাচ্ছেন না 8 ইউপি সদস্য। এতে প্রায় অচল হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। বন্ধ হয়ে গেছে উন্নয়ন প্রকল্প সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এই অবস্থায় বিপাকে পড়েছেন সেবাগ্রহীতা ও সুবিধাভোগীরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের দ্বন্দ্বের কারণে বন্ধ সব কার্যক্রম। 8 মাসের বেশি সময় ধরে ব্যাহত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এছাড়া জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা না পেয়ে দুর্ভোগে পড়েছেন নাগরিকরা। দলবল করবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যাই কিছু করবে বাইরে করবে, তাহলে এই গরিব গেলে তো ছিনিমিনি খেলাটা তাদের এখতিয়ার নাই। ইউনিয়ন পরিষদে না যাওয়ায় হচ্ছে না কোনো উন্নয়ন প্রকল্প সহ মাসিক সভা। এতে বন্ধ প্রায় পরিষদের সব কার্যক্রম। সমস্যার সমাধানের দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী। আমগালা আনতে পারছে না, মাথায় করে করে আমলি আসছি এই রাস্তার লেগে, এই রাস্তাগালা সমস্ত হয় না, এটা বিশাল ক্ষতি হয়েছে আমার। ইউপি সদস্যদের দাবি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি বন্ধের প্রতিবাদে পরিষদে যাওয়া বন্ধ করেছেন তারা। যতবার আমরা ইউনো অফিসে, ডিসি অফিসে যতবার অভিযোগ দিয়েছি, চেয়ারম্যান মহোদয় যখন শুনেছে তখন তারপরে আমাদের উপরে সে চড়াও হয়েছে এবং আমরাকে হুমকি দিচ্ছে। তবে সব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জানিয়েছে ইউপি সদস্যরা সহযোগিতা না করায় বেকায়দায় পড়েছেন তিনি। তারা যেহেতু মৌখিকভাবে আসছে না, তখন আমি ইউনো স্যার এবং ডিডিএলজি স্যারের কাছে পরামর্শ নিলাম। তারা বলল যে
তুমি লিখিতভাবে করো। লিখিতভাবে আমি 3 বার নোটিশ করেছি, তারা অনুপস্থিত। জনপ্রতিনিধিদের দ্বন্দ্ব মেটাতে আলোচনায় বসেও ব্যর্থ হয়েছে প্রশাসন। এই অবস্থায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমাধানের চেষ্টা করেছি, তাদের ভিতরে কি সমস্যা আছে। পরবর্তীতে যে রেজাল্ট আমি জেনেছি তাদের কাছ থেকে যে আসলে তারা সম্মত হচ্ছে না। বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ জেলা প্রশাসক স্যারকে আমি জানিয়েছি। আমাদের পরবর্তী যেটা বিধিমূলক ব্যবস্থা স্যারই নেবেন। চেয়ারম্যান ও সদস্যদের বিরোধের জেরে বঞ্চনা ও দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত এর সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।